আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি আলোর প্রতিফলনের। দেখো, আহ, ঢাকা বোর্ড 2024 এখানে কি বলছে দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর তবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু দর্পণটা কি দর্পণ, যেহেতু অবতল দর্পণ, হ্যাঁ অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের যে অর্ধেক সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। অবতল দর্পণের ক্ষেত্রে এটা একটু মাথায় রেখো, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ। আচ্ছা, এটা একটু মনে রাখবো। উত্তল দর্পণ হলে ফোকাস দূরত্ব কি হতো? নেগেটিভ। অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ হয়। হ্যাঁ, দেখো কি দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, এবং দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে কি করা হয়েছে? একটি 4 সেন্টিমিটার লম্বা কি রাখা আছে বলো? দণ্ড রাখা আছে। ঠিক আছে, একটু বুঝে এইরকম। হ্যাঁ, এখানে দেখো একটা দণ্ডের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে, 25 সেন্টিমিটার দূরে কি রাখা আছে? দণ্ড। তার মানে এই 25 সেন্টিমিটার হচ্ছে দর্পণ থেকে দণ্ডের দূরত্ব, অর্থাৎ এই 25 সেন্টিমিটারকে আমি ধরতে পারবো বস্তুর দূরত্ব, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা কেন বস্তুর দূরত্ব বললাম? কারণ কি বলছে দেখো, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি 4 সেন্টিমিটার লম্বা, হ্যাঁ এই যে 4 সেন্টিমিটার লম্বা, এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। এই দণ্ডের, হ্যাঁ দণ্ডের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল। যদিও এল হয়তো লাগবে না, তাহলে 4 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যে। দৈর্ঘ্যে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এটা অবশ্যই কার মান? এল এর মান। ঠিক আছে, এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। তবে দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি দণ্ড রাখা আছে। তাহলে এটা যদি দর্পণ হয়, দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, এইটুকু যদি 25 সেন্টিমিটার হয়, এই 25 সেন্টিমিটার দূরে কি রাখা আছে? দণ্ড। তাহলে এটা হচ্ছে কার দূরত্ব? বস্তুর দূরত্ব। ঠিক আছে, দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটা দণ্ড আছে, এটা অবশ্যই বস্তুর দূরত্ব। আর 4 সেন্টিমিটার যে লম্বা, ওইটা হচ্ছে এই যে এই দণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বক্রতার ব্যাসার্ধ আছে, আর দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটি দণ্ড রাখা আছে, অর্থাৎ দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখা আছে। এটা বস্তুর দূরত্ব, ইউ আছে। ঠিক আছে, তো কি বের করতে বলছে দেখো, দণ্ডটির কি চাইছে? দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। রাইট, প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, এটা করার জন্য দেখো, এখানে আমাদের হাতে উদ্দীপকে কি কি আছে দেখো। এইখানে যেটা সমাধান করতেছি, উদ্দীপকে যেটুকু আছে আগে আমরা একটু লিখে দিই। হ্যাঁ, যদিও এল এর মান প্রয়োজন পড়বে না। দেখো, উদ্দীপকে আছে বক্রতার ব্যাসার্ধ। কার মান আছে? বক্রতার ব্যাসার্ধ। আর এর মান দেওয়া আছে কয় সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। আর তোমরা জানো, যদি বক্রতার ব্যাসার্ধ থাকে তাহলে অবশ্যই কি বের করা যাবে? এফ। এফ হচ্ছে কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এফ। এফ মানে ফোকাস দূরত্ব। আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, তো যেহেতু অবতল দর্পণ, এফ এর মান পজিটিভ, এখানে মাইনাস আসবে না। তাহলে যদি বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে, সবসময় মাথায় রাখবা, যদি বক্রতার ব্যাসার্ধ থাকে তাহলে অবশ্যই কি বের করতে পারবা? দর্পণের কি? ফোকাস দূরত্ব। বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকলে ফোকাস দূরত্ব, কারণ আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের কি? অর্ধেক। রাইট, তো এইখানে যেটা করবা, জাস্ট মান বসায় দাও। আর এর মান কত? 20/2। হ্যাঁ, এখানে ভাগ করলে কি হবে? 10 সেন্টিমিটার। তাহলে এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হচ্ছে 10। আর দর্পণ থেকে এত দূরত্বের দণ্ড রাখা আছে, তার মানে 25 সেন্টিমিটার হচ্ছে বস্তুর দূরত্ব। দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে দণ্ড রাখা আছে, মানে কি দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। বস্তু দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। রাইট, ইউ এর মান দেওয়া আছে। ঠিক আছে, ইউ এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। তো আমাকে বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব। বিম্বের, হ্যাঁ প্রতিবিম্বের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? বি। দর্পণ থেকে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব বের করবো। বি ইকুয়াল হোয়াট? তো এখানে তোমরা পরীক্ষার হলে অবশ্যই আরেকটু গুছিয়ে লিখবে। যেমন এখানে লিখবে বক্রতার ব্যাসার্ধ, আর ফোকাস দূরত্ব এফ, আর লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ। তবে লক্ষ্যবস্তুর দূরত্ব অলওয়েজ, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, তো যেহেতু বি বের করতে বলছে, আমাদের হাতে যে সূত্রটা আছে এটা করার জন্য আমরা সবাই জানি 1/u + 1/b
ইকুয়াল কি 1/f। ঠিক আছে, তো এখান থেকে আমরা বি বের করতে পারবো। এখানে যদি আমরা 1/b রেখে দিই তাহলে ওইদিকে কি আছে 1/f। ঠিক আছে, 1/b রেখে দিলাম 1/f। 1/u তো বামে প্লাস, ডানে গেলে কি হবে, ডানে গেলে মাইনাস হবে। ঠিক আছে, 1/u। আচ্ছা, এখন এখানে যেহেতু 1/u টা বামে প্লাস, ডানে গেলে কি হয়েছে মাইনাস, আমি বি এর মানটা বের করব। ঠিক আছে, তো বি এর মান বের করতে গেলে এফ এবং ইউ এর মান বসাইতে হবে। হ্যাঁ, এফ এর মান হচ্ছে 10 আর ইউ এর মান কত 25। ইচ্ছা করলে তুমি মান বসিয়ে তারপরে লসাগু করতে পারো, অথবা আগেই এফ এবং ইউ এর লসাগু নিয়ে নিতে পারো। আচ্ছা, এইখানে আমরা যদি এইভাবে চিন্তা করি, মান বসিয়ে নিই 1/b ইকুয়াল 1 কি এফ। এফ এর দেখো মান কত আছে 10, পোকা দূরত্ব 10 মাইনাস 1/ইউ, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব 25। আচ্ছা, 1/b টি কি থাকবে 10 আর 25, না 10 এবং 25 এর লসাগু কত বলো 50। 50 এর মধ্যে 10 কতবার 5 বার, 5 একে 5। 50 এর মধ্যে 25 কতবার 2 বার, 2 একে 2। তো এখানে কি থাকতেছে দেখো 1/b, উপরে থাকতেছে 3 আর নিচে কি 50। কি বুঝতে পারছো কিনা, 5 থেকে 2 মাইনাস করলে 3 থাকবে, নিচে হচ্ছে 50। এখন জাস্ট এইখান থেকে আমরা কার মানটা বের করব, বি এর মানটা বের করব। এই ক্ষেত্রে যেটা করতে হবে জাস্ট উল্টায় দিলেই হবে, কি উপর অথবা আর গুণন করলে হবে, বি 3 এর সাথে উল্টায় দাও, বিটা উপরে চলে যাবে 1 নিচে, আর এখানে 50 উপরে 3 নিচে। ঠিক আছে, তো বি ইকুয়াল জাস্ট কি করছি বিপরীতকরণ করছি, উল্টায় দিছি, বি উপরে 1 নিচে, 50 উপরে 3 নিচে চলে গেছে, অথবা আর গুণন করা যেতে, হ্যাঁ যেতে পারে। 3 যদি বি এর সাথে গুণ করো 3b, 50 কে 50 পরে বি রাখলে আবার একই হবে। উল্টায় দিলেই ভালো, জাস্ট বি উপরে গেলে 1টা নিচে, 50 উপরে গেলে 3 নিচে। ঠিক আছে, তো এখানে যেটা করতে হবে 50 ভাগ কত 3, এটা আসছে 16.666, অর্থাৎ 16.37 এত সেন্টিমিটার। এই হচ্ছে তোমার কার দূরত্ব, দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব। কি খুব কঠিন কোনো অঙ্ক মনে হয়েছে তোমাদের কাছে? একবারে সহজ, ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে 2024-এ, হ্যাঁ একবারে সহজ বলতে গেলে যে না এই ধরনের প্রশ্ন আসে না অন্যান্য বোর্ডে, সবগুলি বোর্ডে এই ধরনের একটা গাণিতিক, তোমরা জানো এই অধ্যায় থেকে 2 ধরনের প্রশ্ন হয় স্বাভাবিকভাবে। একটা হচ্ছে গতে আসে গাণিতিক, হ্যাঁ বিম্বের দূরত্ব অথবা বিবর্ধন, এই ধরনের মানে একটা অঙ্ক থাকে। আর 4 মার্কের জন্য গতে থাকে হচ্ছে তোমার রশ্মি চিত্র বিশেষ করে, তাহলে 3 মার্কের জন্য একটা অঙ্ক থাকবে এবং 4 মার্কের জন্য একটা রশ্মি চিত্র থাকবে। হ্যাঁ, যেহেতু এবার যারা পরীক্ষা দিবে 2026-এ যারা পরীক্ষা দিবে এদের জন্য কিন্তু শর্ট সিলেবাস এই অধ্যায়টা আছে, এবং 27-এ তো থাকবেই। তো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়টা, কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলি আছে ফিজিক্সের এর তুলনামূলক সহজ। ঠিক আছে, জাস্ট একটা অঙ্ক আসবে আর একটা রশ্মি চিত্র, আর এই অধ্যায়ের জন্য খুব বেশি সূত্র পড়তে হয় না, জাস্ট 1/u + 1/b = 1/f এই সূত্রটা, আর হচ্ছে m = -b/u, আর একটা হচ্ছে m = l'/l, এই তিনটা সূত্র, আর হচ্ছে তোমার অবতল দর্পণের কিছু রশ্মি চিত্র, আর হচ্ছে উত্তল দর্পণের কিছু একটা রশ্মি চিত্র, আর সমতলের একটা, এই তো। আচ্ছা দেখো এরপরে যেটা আছে প্রশ্নটাতে কি করতে বলছে, দেখো এই যে একটা অঙ্ক দিছে এবং এটা কিন্তু রশ্মি চিত্রের সাহায্যে, লাস্টে দেখো লেখা আছে রশ্মি চিত্রের সাহায্যে কি করো ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কি ব্যাখ্যা করতে বলছে, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, হ্যাঁ এফ কি এটা আগে বুঝো, দণ্ডটিকে কোথায় রাখার জন্য বলছে, দণ্ডটিকে এফ বিন্দুতে রাখলে, এফ হচ্ছে প্রধান ফোকাস, এই যে এফ, এই এফটা হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস, এফ এ রাখা প্রধান ফোকাস মানে কয় নাম্বার পজিশন, আমরা জানি অবতল দর্পণে 6টা পজিশন হয়, আর এফ বলছে দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, হ্যাঁ এফ মানে প্রধান ফোকাস, প্রধান ফোকাসে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয়ই হবে। হ্যাঁ, আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত, 1 থেকে 4 পজিশনে বাস্তব বিম্ব হয়, 5 নাম্বার পজিশন এই যে এফ যেটা প্রধান ফোকাস, এটা হচ্ছে 5 নাম্বার পজিশন। এই 5 নাম্বার মানে প্রধান ফোকাসে এফ এ বস্তু রাখলে, মানে 5 এ বস্তু রাখলে 5 নাম্বার পজিশনে, এখানে যেটা হইতে পারে 5 নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, কারণ 5 নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব হবে একে, এক মানে অসীম, অসীমে সেটা বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, তাহলে বাস্তব অবাস্তব উভয়ই হতে পারে। রশ্মি চিত্রের মাধ্যমে কি করো ব্যাখ্যা করো। আচ্ছা, আমি দেখো চিত্রটা তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দিতেছি। ফার্স্ট হচ্ছে একটা প্রধান অক্ষ আঁকায় দিবা, ঠিক আছে, একটা প্রধান অক্ষ,
এইটা একটা প্রধান অক্ষ। আচ্ছা, অবশ্যই কম্পাস দিয়ে করতে হবে। দেখো এই ক্ষেত্রে যেটা করবে, একটা আগে একটা প্রধান অক্ষ এঁকে নিবে, ঠিক আছে? তো আমার পরামর্শ হচ্ছে কাটা কম্পাসের যে মাপটা কতটুকু নিবা। এই ক্ষেত্রে সাধারণত জোর, হ্যাঁ, জোর সংখ্যা বলতে গেলে কি 10, 12, হ্যাঁ, বা 14 এরকম নিলে কি হয়, সেন্টিমিটার 10 সেন্টিমিটার নিলে মধ্যে 5 হবে প্রধান ফোকাস। তুমি যদি 12 সেন্টিমিটার নাও তাহলে তাহলে 6 এর মধ্যে কি হবে, প্রধান ফোকাস। আর তুমি যদি 8 সেন্টিমিটার নাও তাহলে 4 হবে প্রধান ফোকাস। মানে আমি বলতেছি জোর সংখ্যা নিবা, তার মানে বক্রতার এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সবসময় জোর সংখ্যা নেবা, ঠিক আছে? জোর সংখ্যা নিলে মধ্যে আমি জাস্ট প্রধান ফোকাসকে লিখতে পারবো। প্রধান ফোকাস হচ্ছে 5 নম্বর পজিশন, ঠিক আছে? তো একটা কাজ করি, যেহেতু অবতল দর্পণ আঁকাইতে হবে, এই হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর যে বিন্দুতে এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার, এই যে বিন্দুটা, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে? বক্রতার কেন্দ্রকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, এই যে এইটুকু। তাহলে এটা কতটুকু নেবে, যে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এইটা হচ্ছে মেরু, ঠিক আছে? এইটুকু জোড় সংখ্যা নিবা, এটা 8 সেন্টিমিটার বা 10, 12, 14, 16 এরকম, হ্যাঁ? আচ্ছা, জাস্ট এদিক দিয়ে পাড়া লাগাই দিতে হবে, যেহেতু অবতল দর্পণ উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে। অবতল হচ্ছে ভিতরের অংশটা, ঠিক আছে? ভিতরের যে অংশটা সেটা হচ্ছে অবতল, বাইরের অংশ হচ্ছে উত্তল। উত্তল পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে তাহলে অবতল পৃষ্ঠে গিয়ে আলোটা পড়বে। তার মানে যেহেতু অবতল দর্পণ, অবতল দর্পণ এই ক্ষেত্রে বাইরের উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে, হ্যাঁ, অবতল পৃষ্ঠে গিয়ে আলোটা পড়বে, ঠিক আছে? তো এটা যদি বক্রতার কেন্দ্র হয়, এটা হচ্ছে মেরু। বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী যে অবস্থা সেটা হচ্ছে প্রধান ফোকাস, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ। এটাই প্রধান ফোকাস, ঠিক আছে? তো এখানে কি বলছি, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, হ্যাঁ, প্রধান ফোকাসে রাখবা। এখন দণ্ডটাকে যদি প্রধান ফোকাসে আমরা রাখি, দেখো এই হচ্ছে মনে করো দণ্ড, ঠিক আছে? এই হচ্ছে দণ্ড, এটাকে কোথায় রাখা হয়েছে, প্রধান ফোকাস। আমি ধরে নিলাম যে এই বস্তুটা হচ্ছে তোমার আহ একটু বুঝো, এই বস্তুটাকে আমি এভাবে চিন্তা করতে পারলাম যে এটা হচ্ছে পি কিউ হচ্ছে বস্তু। আচ্ছা, পি কিউ এই দণ্ডটা। এখন নিয়ম হচ্ছে প্রধানকের সমান্তরালে, একটু বুঝো নিয়মটা হচ্ছে কি, প্রধানকের সমান্তরালে বস্তুর যে শীর্ষবিন্দু আছে, ঠিক আছে, বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধানকের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হবে। দেখো পি কি হচ্ছে বস্তু বা দণ্ড, দণ্ডের শীর্ষবিন্দু কি, পি। পি থেকে আলোটা গিয়ে কোথায় পড়বে, দেখো প্রধান অক্ষের সমান্তরালে গেছে। কিন্তু একটু বুঝো, এখানে একটা কাজ করতে পারো, লিখে দিতে পারবা যে এম এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণ, এই যে বস্তু পি কিউ হচ্ছে বস্তু, বস্তুর শীর্ষবিন্দু কি, পি। বস্তুর শীর্ষবিন্দু হচ্ছে পি। পি থেকে একটা আলোক রশ্মি প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে, প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে, ঠিক আছে, এই যে এরো দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে, আপতিত হয়ে কোথায় দিয়ে যাবে, দেখো আপতিত হয়ে প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। একটু মনে রাখবে, প্রধান ফোকাস দিয়ে কি হবে, প্রতিফলিত হবে, ঠিক আছে? তো এইখানে এটাকে এই অংশে দিতে পারো। আচ্ছা, তাহলে এটা যদি এভাবে চিন্তা করা যায় যে এম এম প্রাইম, অথবা এমটাকে একটু উপরেও দিতে পারো, একটু দেখো প্লিজ। এভাবে আমরা বলতে পারি যে এই হচ্ছে পি কিউ হচ্ছে বস্তু, বস্তুর শীর্ষবিন্দু কি, পি। পি থেকে একটা আলোক রশ্মি কার সমান্তরালে, প্রধানকের সমান্তরালে পি এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে, মানে পি এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এম ই পথে কি হয়, প্রতিফলিত হয়, রাইট? এম ই পথে প্রতিফলিত হয়। তার মানে প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি হয়, প্রতিফলিত হয়। হ্যাঁ, অবশ্যই এরো চিহ্ন দিবা, যেদিকে আপতিত হয়েছে এদিকে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এরপরে আবার দেখো এইটুকু অংশ তোমরা একটু যেহেতু আলো প্রতিফলনের যে রশ্মিচিত্র আকার যে এগুলি আছে, রুলস গুলি আছে, আমরা একটা দর্পণে তিন ভাবে রশ্মিচিত্র চিন্তা করতে পারি। একটা হচ্ছে প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, আর একটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হবে। কিন্তু এখন তো সামনে প্রধান ফোকাস নাই, তাহলে 3 নম্বরটা আমরা চিন্তা করব, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত ডট দিবা, ঠিক আছে? বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত দিবা ডট, দেওয়ার পরে এই দিকে দিয়ে দিবা, হ্যাঁ, এই যে একটু বোঝার চেষ্টা করো। তার মানে
অপর একটি রশ্মি পি বিন্দু থেকে কি বরাবর বক্রতার কেন্দ্র বরাবর পি এন পথে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এন পি পথে কি হয় প্রতিফলিত হয়। আচ্ছা, প্রতিফলিত রশ্মিদ্বয় যদি এইদিকে যাইতেই থাকে রাখি মিলার সম্ভাবনা আছে কিনা একটু দেখো, খুব ভালো করে বুঝো। তার মানে প্রথম হচ্ছে পি কিউ হচ্ছে একটা বস্তুর শীর্ষবিন্দু কি পি, পি থেকে একটি আলোক রশ্মি কার সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে পি এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে বলো, পি এম পথে এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এম ই পথে কি হয় প্রতিফলিত হয়। আবার পি বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর পি এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এন পি পথে কি হয় প্রতিফলিত হয়। অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবর এন পি পথে কি হয় প্রতিফলিত হয়। অবশ্যই এটুকু ডট দিব, হ্যাঁ, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় প্রতিফলিত হয়। এখন একটু দেখো, একটা এম ই পথে প্রতিফলিত হচ্ছে, একটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে। এখন দুইটা রেখা যেভাবে প্রতিফলিত হচ্ছে সমান্তরালে, কিন্তু দেখো দুইটা রেখা কিন্তু দেখো যে এই রেখাটা বলো এটা বলো দুইটা প্রতিফলিত। হ্যাঁ, এখানে একটু চিন্তা করে দেখো, একটা হচ্ছে এম ই পথে প্রতিফলিত হচ্ছে, একটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় দুইটা কিন্তু সমান্তরালে যাচ্ছে, তাই না? যেহেতু সমান্তরালে যাইতেছে, এটা আসলে অসীমে মানে অসীমে মিলবে বলতে গেলে কি বস্তু কোথায় আছে একটু চিন্তা করো। বস্তু আছে প্রধান ফোকাস মানে কয় নাম্বার পজিশন 5। তোমরা সবাই জানো 5-এ যদি বস্তু থাকে বিম্ব কততে হয় 1, 1 মানে কি অসীমে, এটা একটু মনে রাখতে হবে। যেহেতু পি কিউ এখানে যেহেতু বস্তু রয়েছে পি কিউ, তাহলে বস্তু প্রধান ফোকাসে আছে, প্রধান ফোকাস মানে 5-এ বস্তু থাকলে বিম্ব হবে 1, 1 মানে কোথায় অসীমে, এইটা একটু মনে রাখো। যদি অসীমে যেহেতু বিম্ব হবে এই ক্ষেত্রে, তাহলে আসলে অসীমে গিয়ে মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু আপাতত বোঝা যাচ্ছে যে যেভাবে এরা প্রতিফলিত রশ্মিদ্বয় যেভাবে প্রতিফলিত, দেখো প্রতিফলিত রশ্মিদ্বয় যেভাবে যাইতেছে এখন কিন্তু সমান্তরালে যাইতেছে, হ্যাঁ, খুব বেশি একটা মিলার সম্ভাবনা আছে এখানে আপাতত বোঝা যাচ্ছে না, কিন্তু অসীমে গিয়ে মিলতেও পারে নাও মিলতে পারে, এটা তো শিওর না যে মিলবে কিনা, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করব বিম্বের যে বর্ণনাটা দিব একটু দেখো, বিম্বের যে বর্ণনা, বিম্বের বর্ণনা দেওয়ার জন্য একে লাগবে বিম্বের অবস্থান, 2 হচ্ছে বিম্বের আকৃতি, আর 3-এ যেটা লাগবে সেটা হচ্ছে বিম্বের প্রকৃতি। একটু ভালো করে বুঝো, বস্তু আছে কোথায় প্রধান ফোকাসে, মানে বস্তু কততে আছে 5, বস্তু 5-এ থাকলে বিম্ব কততে হয় 1, 1 মানে কোথায় অসীম। তাহলে বস্তু যেহেতু প্রধান ফোকাসে আছে, আগেই বলছি এফ মানে প্রধান ফোকাস, বস্তু প্রধান ফোকাসে থাকলে বিম্ব হবে 1, 1 মানে অসীমে, হ্যাঁ, তাহলে বিম্বের অবস্থান, হ্যাঁ, অসীমে গিয়ে মিলতে পারে, বিম্বের অবস্থান হচ্ছে অসীমে। আকৃতি, বস্তুর চেয়ে অসীমে গিয়ে যদি মিলে, ধরে নিলাম মিলে, যদি মিলে অবশ্যই বাস্তব বিম্ব। অসীমে গিয়ে মিললে কিন্তু, অসীম বলতে আমরা অনেক দূরের কিছু চিন্তা করি, অসীমে গিয়ে মিললে বস্তুর চেয়ে বিম্ব অনেক বড় হবে, হ্যাঁ, অসীম মানে দূরের কিছু বুঝি, তাহলে এইটুকু হচ্ছে বস্তু, দূরে গিয়ে যদি মিলে তাহলে বিম্ব অনেক বড় হবে, তার মানে বিম্বের যে আকৃতি অনেক বড় হবে, এটাকে আমরা লিখবো অত্যন্ত, অনেক বড় হবে এই জন্য অত্যন্ত। আর ফিজিক্সের ভাষায় দেখো যেহেতু অনেক দূরে হবে এই জন্য অত্যন্ত বিবর্তিত, মানে কি অনেক বড়, বিবর্তিত, ফিজিক্সের ভাষায় বড়কে আমরা বলতেছি বিবর্তিত, যেহেতু অনেক দূরে বিম্ব হবে, কারণ বস্তু 5-এ বিম্ব হবে 1-এ, মানে বিম্বের অবস্থান অসীমে, অসীম মানে অনেক দূরের কিছু চিন্তা করতেছি, যেহেতু বিম্ব অসীমে হবে, যদি বিম্ব হয় বস্তুর চেয়ে, এই যে বস্তুর যে আকার, বস্তুর আকার চেয়ে বিম্বটা অনেক বড় হবে, রাইট, বস্তু হচ্ছে বিম্ব অনেক বড় হবে, অত্যন্ত বিবর্তিত। আর প্রকৃতি, অসীমে গিয়ে এটা মিলতেও পারে নাও মিলতে পারে, যদি মিলে অসীমে গিয়ে তাহলে বাস্তব, আর যদি না মিলে তাহলে কি হবে অবাস্তব। তাহলে প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো, অথবা তার মানে বাস্তব বিম্ব হলে উল্টো হয়, আর অসীমে গিয়ে যদি মিলে তাহলে বাস্তব বিম্ব, বাস্তব হলে উল্টো, আর যদি না মিলে অবাস্তব, অবাস্তব হইলে সোজা বিম্ব। কি বুঝতে পারছো? তার মানে দণ্ডটি এক বিন্দুতে মানে প্রধান ফোকাসে রাখলে বিম্ব অসীমে হবে, আর বিম্ব যদি অসীমে হয় আকৃতি অত্যন্ত বিবর্তিত, আর প্রকৃতি বাস্তব ও উল্টো। হ্যাঁ,
এফ বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয়ই হতে পারে। হ্যাঁ, প্রকৃতি যদি মিলে যায় তাহলে বাস্তব, আর বাস্তব বিম্ব মানে উল্টা। আর যদি না মিলে তাহলে অবাস্তব। অবাস্তব মানে কি? সোজা। অর্থাৎ যদি বস্তুকে এফ বিন্দুতে মানে প্রধান ফোকাসে রাখা হয়, সেই ক্ষেত্রে যেটা হবে যে একমাত্র অবতল দর্পণের 5 নাম্বার পজিশন, অর্থাৎ প্রধান ফোকাসে যদি বস্তুকে রাখা হয় তাহলে এটা বাস্তব বিম্ব হতে পারে, অবাস্তব বিম্ব হতে পারে। কি বুঝতে পারছো না? আশা করি। এবং এটা হচ্ছে আসলে এইটুকু দিতে হবে, সাথে কিছু বর্ণনা দিয়ে দিবা। কি দিবা একটু বলে দিতেছি। মনে করি এম এম প্রাইম একটি অবতল দর্পণ, দর্পণের সামনে পি কিউ একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু পি হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পি এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে? প্রধান ফোকাস দিয়ে এম ই পথে প্রতিফলিত হয়। ঠিক আছে। আবার পি বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর পি এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এন পি পথে কি হয়? প্রতিফলিত হয়। ঠিক আছে। এটুকু লেখার পরে বিম্বের যে বর্ণনা, অবস্থান, আকৃতি, প্রকৃতি, এইটুকু দিয়ে দিলেই তোমরা 4 পেয়ে যাবে। ঠিক আছে। তো ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে খুব চমৎকার একটা প্রশ্ন, কিউট একটা প্রশ্ন। ঠিক আছে। তো এই প্রশ্নটা যারা সলিউশন করতে পারছো বা যারা বুঝতে পারছো, আসলে আগেও অনেকে আছে আগেই করে ফেলছো, আর যারা এই ক্লাসটা দেখে বুঝতে পারছো, এইটা দেখো, এই প্রশ্নটা বিশেষ করে এই যে এই 5 নম্বর পজিশন নিয়ে কিন্তু আগে প্রশ্ন আসে নাই। তোমরা জানো কিনা যে তোমরা যারা বোর্ড কোয়েশ্চেন গুলি দেখছো, বিশেষ করে দেখবা 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন এবং 4, বিশেষ করে 2, 3, 4 এবং 6, এইগুলি থেকে বেশি প্রশ্ন আসে। বস্তু 2 এ রাখলে কি হবে, 3 এ রাখলে কি হবে, 4 এ এবং 6, বিশেষ করে 6 থেকে প্রচুর সিকিউ আসে। কিন্তু এই দেখো ঢাকা বোর্ডে এই বছর তাহলে কত থেকে প্রশ্ন আসছে? 5 এ। বস্তুকে 5 এ রাখলে কি হবে? ঠিক আছে।